অতঃপর ওদের ডাক পড়ে। আকাশ আর কুহু গিয়ে একটা চেয়ারে বসতেই একটা কনস্টেবল বলে। কি সমস্যা বলেন। আকাশ ধীর কণ্ঠে বলে। শিহাবের কোনো খোঁজ পেয়েছেন স্যার? সামনে বসে থাকা লোকটা কিছু বলছে না। পাশ থেকে আবারও একটা কনস্টেবল বলে। ওনাকে খোঁজা হচ্ছে, পেলে আমরা আপনাদেরকে জানাবো। কুহু রীতিমতো বিরক্ত এদের কথায়। এসআই তো কথাই বলছে না, একটা কনস্টেবলকে দিয়ে বলাচ্ছে। তেতে উঠে সে তবুও শান্ত মস্তিষ্কে বলে। গত কয়েকটা সপ্তাহ ধরে আমরা আসছি, মামলার তদন্তের জন্য যথেষ্ট প্রমাণ দিয়েছি, তবু আপনারা এটাকে গুরুত্ব দিচ্ছেন না। সাধারণ পরিবারে আমরা, তাই বলে এমনভাবে ঘোরানোর মানে হয় না। আপনারা ঠিকমতো তদন্ত করলে শিহাবকে কি এতদিনে পাওয়া যায় না? একে তো থানার পরিবেশ এমন যে তারা কারো কথাই তেমন মূল্যায়ন করছে না, তার উপর মহিলা মানুষ হয়ে এত কথা। এসআইও রেগে গেলেন আর গম্ভীর স্বরে বললেন। মহিলা মানুষ এক ধাপ বেশি বোঝে। আপনাকে কে বলল তদন্ত চলছে না? যদি বিশ্বাস না হয় নিজেরাই করুন। আর ওরা কি সাধারণ পরিবারের মানুষ যে এত কিছু করেও বসে থাকবে? ভালো বুদ্ধি দেই, মেয়ে মরে গেছেই বাদ দেন, মামলা তুলে রূপা দাফন হোক। কুহু আবারও তেতে কিছু বলতে নিলে আকাশ ওর হাত ধরে চোখের ইশারায় শান্ত করে। তারপর বলে। স্যার, আমাদের ছোট্ট বোনকে ছলনার সাহায্যে নিয়ে মারা হয়েছে। আপনার বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে নাকি রাস্তা থেকে জোর করে নিয়ে গেছে? সে নিজের ইচ্ছাতেই গিয়েছে। প্রমাণ তো আপনাদের বিরুদ্ধেই কথা বলে। প্রমাণ? মেসেজগুলো, বাড়ির সামনের কতগুলো ফুটেজ, এগুলোর ভিত্তিতে তদন্ত করতে পারেন না? আর সব প্রমাণ যদি আমরা জোগাড় করে দেই তাহলে আপনাদের কি কাজ? কুহুর পরপর এতগুলো কথাই উনি বলে ওঠেন। এই মহিলা মানুষ নিয়ে আর আসবেন না, এবার বের হন। এত বোঝে, এটা বোঝে না পীড়িত করতে পারে, পালাতে পারে, আর ছেলেরা ধরলেই ভালো না। কুহু কিছু বলতে যাবে, আকাশ ওকে থামিয়ে নিয়ে উঠে চলে আসে। পেছনে বসে থাকা এসআই বলতে থাকে। আসলেই এই মহিলা মানুষের জাতি খারাপ। আকাশ কুহুর পিছনে একজন কনস্টেবল আসে। এই আপনারা দাঁড়ান। ওরা দাঁড়াতেই লোকটা সামনে এসে বলে। স্যারের মেজাজ খারাপ আজকে, তাই এমন করলো। আমি বলি কি, কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করলে মানবে। থানায় আসার পর থেকে এই একই ঘটনা ঘটছে তাদের সাথে। একজন রাগ করে তো অন্যজন টাকা চায়। কুহু চোখ আর কপাল কুঁচকে আকাশকে বলে। এবার কোর্টে যাব। এত দিনে এখানে যা খরচ করেছি তা দিয়ে আরো শক্ত করে মামলা করা যেত। পরক্ষণেই ওখানে অন্তিক আসে। কোনো কথা না বললেও থানায় দেখা হয় তাদের। জিজ্ঞেস করলে কি হয়েছে, কি হবে? এই যে এই মহিলা স্যারকে খেপিয়ে দিয়েছে। মুহূর্তেই কথা পাল্টে গেল, পক্ষ পাল্টে গেল। কুহু আর আকাশ মাথা নেড়ে তাচ্ছিল্য হাসে। আকাশ ভাইয়া, রিক্সা নিয়ে আমি চলে যাব, আপনি আসুন। বলেই হন হনিয়ে বেরিয়ে পড়ে। আকাশ অন্তিককে ধাক্কা দিয়ে বলে। যা একটু কথা বল। অন্তিক শুকনো ঢোক গেলে, কিন্তু এগোনোর সাহস পায় না। কুহু নিশ্চুপ অন্তিকের দিকে একটু তাকালো, কিন্তু কথা বলল না। রাগ ও ঘৃণা তার মনকে বিষিয়ে রেখেছে। অন্তিক জানে এখন কথা বলতে গেলেও বলবে না কুহু। একটা রিক্সা নিয়ে কুহু উঠে পড়ে। অন্তিক নিজেও ওর পিছু নেয়। আকাশ বুঝতে পারে অন্তিকের পরিস্থিতি। নিজেই তো ভালো করে কথা বলে না তাশার সাথে, আর কুহু কি বলবে? একদিন বিবেচনা করতে গেলে তারা একই স্থানে দাঁড়িয়ে আছে। যত সময় কুহু বাড়িতে প্রবেশ করেছে, বাইক নিয়ে ওর পিছু পিছু অন্তিক ছিল। রাত হয়েছে অনেক আগেই। অন্তিক এখন কুহুর জন্য খুব চিন্তা করে। বাসার মেইট গেট পার হওয়ার আগেই কুহু একটু দাঁড়ায় আর পিছু ফেরে। অন্তিককে দেখে ও না দেখার মতো চলে যায়। সে বলেছে মাফ করবে না, আর সত্যি সে কখনো মাফ করবে না। পরিস্থিতি যেমনই হোক, তখন কুহুকে একটু প্রাধান্য দিলে হয়তো মনি বেঁচে যেত। নিজে কি করে পারলো তাশাকে বিয়ে করার কথা ভাবতে? এতগুলো দিন এমন নয় যে আকাশ কুহুকে সব বলতে চায়নি। কুহু শুনতেই চায়নি। বাসার গেট পের হতেই হঠাৎ মেসেজ আসে। ভাবি, সরি, আপনার ননদকে মারার জন্য কোনো ইচ্ছা ছিল না আমার। সে নিজেই ঝাঁপ দিয়েছে ব্রিজ থেকে। হঠাৎ আননোন নাম্বার থেকে মেসেজ আসাতে কুহু ফোঁস করে ওঠে। এই জানোয়ারের বাচ্চা, কলিজা থাকলে সামনে এসে নাটক কর।
মেসেজটা সেন্ড না করে ব্লক করে দিল। আবারও ঘাড় ঘুরিয়ে গেটের বাইরে মাথা দিল। অন্তিক তখনও দাঁড়িয়ে ছিল। তারপর আবারও ভেতরে চলে যায়। কুহু চলে যেতেই অন্তিকও বাইক নিয়ে বের হয়ে যায় ওখান থেকে। আপনি চিন্তা করবেন না। সায়রের বারবার কল করে কি করো, খেয়েছো, বাহিরে কেন গেলে, এগুলোর উত্তর দিয়ে কুহুর দিনের অর্ধেক প্রহর কাটে। এখনো ঠিক তাই, বাড়িতে এসে খায়নি, শুয়ে পড়েছে। অমনি সায়রের কল আসে। চিন্তা কেন করব না? তুমি ঠিকমতো খাও না, ঘুমাও না, শুকিয়ে তো শুকটি হয়ে যাচ্ছ। সায়র আর কুহু হেসে দেয়। কয়েকদিনে ভালোই পরিবর্তন করেছে পরিস্থিতি। কারো মৃত্যুর পরে মানুষ নিজেদেরকে সামলাতে পারে বলেই দুনিয়া এত সুন্দর চলছে। না হলে কত মানুষের শোকে কত মানুষ মরে যেত, হিসেব আছে? আজকে থানায় কি হলো? মুখটা মলিন করে নিচু স্বরে বলে কুহু। কি হবে? প্রতিদিনের মতোই বিনা কারণে বসিয়ে রেখে প্রশ্ন করলে খেপে গেল। তারপর একজন চামচা এসে বলে কিছু টাকা পয়সা দিলে ম্যানেজ করে দিব। হারামিগুলা। এভাবে হবে না কুহু, আমার মনে হয় কোর্টে যাওয়া দরকার। এখানেও সেম অবস্থাই হবে। ওই জানোয়ারের পরিবার প্রভাবশালী, সব জায়গায় ঘাবলা আছে। মনির অভিশাপ লেগে মরে যেত। আরও না জানি কত মেয়ের জীবন ধ্বংস করেছে। থাক থাক ম্যাডাম, আর চেঁচাতে হবে না। বেশি রেগে গেলে সত্যি পেচির মতো লাগবে। কুহু চুপ হয়ে যায়। সায়র বুঝতে পেরে বলে, মনিকে নিয়ে তো ভাবলেন, এবার নিজেকে নিয়ে কি ভাবলেন কি করবেন? জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে গ্রিলে হাত রেখে বলে, কি ভাববো? ভাবা হয়ে গিয়েছে। আমার সংসার একজনের সাথেই হতো, যেহেতু ভেঙে গিয়েছি তাই এখন একাই থাকবো। বোকা মেয়ে তোমাদের। কথা পূরণ করার আগে কুহু বলে ওঠে, হয়ে যাবে, এগুলো নিয়ে আলোচনা করবেন না। আর কালকে এটার জন্য একবার কোর্টে যাব। ও স্বেচ্ছাতে না ছাড়লে আমি ওর নামে মামলা করে দিব, তবু ওর সাথে থাকা সম্ভব নয়। অনেক অভিমানী, অন্তিক পাগল হয়ে যাবে ভাঙাতে গিয়ে। কুহু চুপ হয়ে কিছু সময় নীরব হাসে। এটা অভিমান না ভাইয়া, সত্যি তাকে মাফ করব না আমি। নিজেকেই আমি মাফ করতে পারছি না। ওই দিন দরজার ওপাশে থাকা প্রতিটি মানুষ জঘন্য আমার কাছে। আমি তো ভুল বুঝবো, তখন পরিস্থিতি পুরোটাই মামির নিয়ন্ত্রণে ছিল। তাহলে কেন খামোকা তাশা আর অন্তিক দোষী হবে? পরিস্থিতি কখনো কারোর সিদ্ধান্ত নেয় না, চাইলে ওটা পরিবর্তন করে নিজের আয়ত্তে আনা যায়। ওই মহিলা আমার সবচেয়ে বড় ক্ষতি করে দিল। বলেই দুজন শান্ত হলো। কল কেটে জানালা লক করার সময় এক কালো ছায়া কুহুর চোখে পড়ে, যে কুহুর দিকে নিষ্পলক তাকিয়ে আছে। চোখগুলো দেখে চেনা মনে হলো কুহুর। ঠোঁট টিপে বাঁকা হাসলো সে। অতপর জানালা লক করে দিল। দূরে দাঁড়িয়ে থাকা লোকটা হাতে একটা সিগারেট ধরালো। লাইটারের আলতো আগুনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর চেহারা, যাকে কুহু আকাশ অন্তিক খুঁজছে। রোমানা বেগম অনেকদিন পরে আজ রান্নাঘরে প্রবেশ করেছেন। নিজ হাতে সকালের নাস্তা তৈরি করছেন। এতগুলো দিন অন্তিক আর আকাশ মনে হয় দু একবার ওনার সাথে কথা বলেছে। নিজেকে একটু স্বাভাবিক লাগছে তাই রান্না করতে চলে আসলো তিনি। তাশা ওনাকে কাজ এগিয়ে দিচ্ছে। তাশার মন আজকাল ভালো থাকে না। আকাশ কথা বলে না যে, মন খারাপ করে কাজ করছে ওনারা। এমন সময় অন্তিক ও আকাশ একই সাথে নিচে নামে। রোমানা বেগম তড়িৎ গতিতে ওদের কাছে গিয়ে বলে, তোরা নাস্তা করে যা, আমি রান্না করেছি। এতগুলো দিন পরে মায়ের স্বাভাবিক আচর দেখে ওদের ভালো লাগে। যতই হোক সে তো মা, ভুল না হয়ে করেছে, তার জন্য তো মাসুল দিচ্ছে। নিজের সন্তান হারানো কম কষ্টের নয়। এখন আকাশ আর অন্তিক মুখ ফিরালে হবে? ওরা কথা না বলে টেবিলে বসে পড়ে। তাশা আকাশকে টেবিলে বসতে দেখে তাড়াহুড়ো করে এসে তার প্লেটে খাবার দিতে থাকে। কতদিন পরে প্রিয় মানুষটাকে খাবার দিচ্ছে সে। রোমানা বেগম অন্তিককে খাবার দিতে গেলে অন্তিক বাদ সাধে, আমি নিয়ে নেব বলে নিজেই খাবার নিয়ে খেতে থাকে। খাবার খেতে খেতে আকাশ বলে, কুহু আজকে কোর্টে যাবে। অন্তিকের হাত থামে। সে চুপ হয়ে বলে, গেলে কি হবে? কোনো লাভ নেই। যদি অ্যাপ্রুভ না করে তাহলে তোর নামে মামলা করে আর জোরপূর্বক ডিভোর্স দেবে। এতটা সময় শুনতে থাকা রোমানা বেগম কুহুর নাম শুনতেই টনক নড়ে।
কথায় আছে, ছাল গেলেও কুকুরের বাহার যায় না, যেমন স্বভাব। ওই মেয়ে তোকে ছাড়তে এমন উঠে পড়ে লেগেছে কেন? তুই কি বোন হারাসনি? তোর থেকে বেশি চলে ওর। এতগুলো দিন পরে কথা বলছে, তার উপর এমন কথা হজম করতে পারছে না অন্তিক। আকাশ বলে, আম্মু খাবার খেতে বলছো, খাচ্ছি, তাহলে এমন কেন বলছো কথার মাঝে? কি করলাম আমি? ওই মেয়েকে কি জোর করে রাখবো? দিয়ে দে অন্তিক ডিভোর্স। মেয়ের অভাব নাকি? কথা শেষ হতেই ফ্লোরে কাঁচের ঝনঝন শব্দে সব শান্ত হতে গেল। খাবারগুলো ছড়িয়ে আছে টেবিলের থেকে শুরু করে পুরো সিঁড়ি পর্যন্ত। হঠাৎ উঠে দাঁড়িয়ে অন্তিক বলে, নিজের সিদ্ধান্ত চাপাতে গিয়ে একটা জীবন কেড়ে নিলে, 4 জন মানুষের সম্পর্ককে বিষে বিষিয়ে দিলে। আর কত মনে চায় তোমার? রোমানা বেগম এতগুলো বছরে এই প্রথম তার সাথে অন্তিক এমন করে কথা বলল। চেঁচিয়ে কথাগুলো বলে অন্তিক। এতদিন পরে সবার সাথে কথা বলছো, একটু তো ভালো কথা বের হতেই পারে। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। অতপর রাগে খটখট করে বাসা ত্যাগ করে। মায়ের সাথে মনে হয় প্রথম সে এমন ব্যবহার করেছে। কি সমস্যা সেটা অন্তিক জানে না। কেন তার আম্মু এমন করছে? মা তো এমন হওয়া উচিত নয়। তাহলে কলেজ শেষে বাড়ি ফেরার সময় আচানক কয়েকটা ছেলে তাকে চারপাশে ঘিরে ধরে। কুহুর চোখে কঠোরতা, সে চিনে প্রতিটি মুখ, ঠোঁটে খেলে যায় নীরব হাসি। যেহেতু সব সময় মনির সাথে এসে চলাফেরা করে অভ্যস্ত, আর তাসার সাথেও কথা বলে না, তাই সে আজকে একা। ছেলেগুলোকে হাত দিয়ে সরিয়ে তার মাঝ দিয়ে কুহুর সামনে আসলো সেই পরিচিত মুখ। কুহুর চোখে চাপা এক ক্ষোভ। মুখটা স্পষ্ট হতেই হাতে থাকা ব্যাগটা এক হাতে খামচে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো। শিহাব তার ঠিক সামনে এসে মুখের দিকে ঝুঁকে এক পৈশাচিক হাসি দেয়। উফ, কতদিন পরে। কেমন আছেন ভাবি? চোয়াল শক্ত করে নিজেকে নিয়ন্ত্রণ করে কুহু। এখন এখানে কিছু না করাটাই উত্তম, কারণ সবসময় সবাইকে রাগ দেখিয়ে শাস্তি দেওয়া যায় না। যে চতুর তার সাথে চতুরতা করতে হয়। এতদিনে তাহলে বিচ্ছু গর্ত থেকে বের হলো। নো প্রবলেম, চিন্তা করবেন না। এবার আপনার জন্য ভালো বন্দিখানা তৈরি হবে। নিজের হাত কুহুর দিকে হালকা বাড়িয়ে দেয় শিহাব। কুহু দুপা পিছই। শিহাব বাঁকা হাসে। বন্দিখানায় যদি ভাবি আপনি আর আপনার তেজের উত্তাপ থাকে, তাহলে অবশ্যই থাকবো বন্দি। শিহাবের এমন কথায় রাগ হানা দিল আরো বেশি কুহুর মাথায়। তাই নাকি? জানেন তো আমার তেজ জ্বালাতে পারে। আমি সহজে কাউকে ছাড়ি না। আহ, আমিও আপনাকে আপনার ননদের মতো ছাড়বো না। ওকে তো ছেলে পেলেদের জন্য চেয়েছিলাম, কিন্তু আপনাকে নিজের জন্য চাই আমি। মনির কথা শুনতেই কুহু ভরকে যায়। তার উপর এমন নোংরা ইঙ্গিতপূর্ণ কথা। হাত উঁচিয়ে থাপ্পড় দিতে নিলেই শিহাব ধরে নেয়। অতঃপর কুহুর হাতে নিজের গাল আলতো ও লালসার সাথে স্পর্শ করিয়ে বলে, উফ, এমনভাবে বলাতে মাইন্ড করলে? তোমাকে তো আমি এক রাতের জন্য না, প্রতি রাতের জন্য চাই। আর এই নরম হাতের স্পর্শ আমার পুরো দেহে নিতে চাই। ঘৃণা ও রাগ চোখে, প্রতিশোধের ক্ষোভ। মন আর ব্রেইন বলছে একে শাস্তি পেতে হবে, না হলে শান্তি পাবে না মনি। ঠিক যেমন করে মনি কষ্ট পেয়েছে, ঠিক অমন ভাবেই একেও পেতে হবে। তোর মতো ছেলের ধারে কাছে আমার জুতাও না যাক। পাপ কখনো কাউকে ছাড়ে না, তোকেও ছাড়বে না। তোর ঠিক তেমন করুণ অবস্থা হবে যেমন আমার মনির হয়েছে। শুনেছি ভাইকে ছেড়ে দিয়েছেন ভাবি। তাহলে তো এখন আর ভাবি বলা যাবে না। এখন থেকে আমার তেজস্বিনী আপনি। আপনার তেজ আমি পিষে ফেলতে চাই। তার একটা কথারও পাত্তা দিল না শিহাব। উল্টে হাত আরো শক্ত করে ধরলো। হাত মোচড়াচ্ছে কুহু। শিহাবের ছায়ার নাম নেই, শিহাবের ছাড়ার নাম নেই। পাশে থাকা কত মানুষ দেখছে এগুলো, তবুও শিহাব ছাড়ছে না। পরক্ষণেই কারো বলিষ্ঠ হাতের থাবায় দুপা পিছিয়ে যায় শিহাব। অন্তিকের বাড়ি হাতের থাবার শিহাবের ঠোঁট ফেটে রক্ত এসেছে। আরো মারতে এগিয়ে গেল। কুহু ওকে আটকায়, অতপর বলে, কি করছো? এটা সময় না। অন্তিক শোনে না। থাবা দিয়ে কলারে ধরে মাটিতে ফেলে দিল শিহাবকে। মনিকে হারানোর সমস্ত কষ্ট, রাগ, ক্ষোভ ঝরে পড়ছে হাতের মুষ্টি বয়ে শিহাবের মুখে। অন্তিকের চোখে অশ্রু। কি করেছিল আমার বোন? সুরে বাচ্চাকে শেষ করে দিলি। কুহু মুচকি হাসে। আজ অন্তিককে থামাই না। শিহাবের ছেলেরা অন্তিকের কাছে আসতে নিলেই কুহু গিয়ে ওকে পেছন থেকে চাপটে ধরে টানতে থাকে।
কয়েকটা ছেলে ইতিমধ্যেই অন্তিককে কয়েকটা আঘাতও করেছে, কিন্তু অন্তিক থামছে না। এবার থামো, ওকে এভাবে কিছু করা যাবে না অন্তিক। ভুলে যেও না, এটাই কিন্তু আগের বারও হয়েছিল। অন্তিক থামে, কিন্তু শিহাবের ছেলেরা থামে না। তবে কয়েকজন লোক এসে জড়ো হওয়াতে তাদেরকে শিহাব থামায়। শিহাব উঠে দাঁড়িয়ে বলে, এখনো অহংকার কমেনি, আমিও দেখব কতদিন এই সাহস থাকে। অন্তিক আবার যেতে নিলে এবারও কুহু থামায়। এমন ভাবে হবে না, কৌশলে করতে হবে। অতপর কুহু অন্তিককে ওখান থেকে নিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর শক্ত করে ধরে রাখা হাতটা নিজে থেকেই ঝাড়া দিয়ে ছুঁড়ে দেয় আর ভ্রু কুঁচকে হাঁটা শুরু করে। সব রাগ যেন নিমেষেই শেষ। অন্তিকের কুহুর পিছু হাঁটতে লাগলো। এই পেছি, শোন না, ভূতের মতো ঘোরাঘুরি করিস কেন? কুহু কি তার কথা শোনে? কুহু তার একটা কথার পাত্তা দেয় না। একটা রিক্সা নিয়ে উঠে পড়ে কুহু। ওর সাথে সাথে ফাল দিয়ে অন্তিক ওঠে। কুহু আবার নেমে পড়তে নিলেই এক হাতে ওকে চাপটে ধরে। এই মামা চালান। কি সমস্যা কি তোমার? ছাড়ো বলছি। ওদের এমন দেখে রিক্সাওয়ালা রিক্সা টান দেয় না। ওনার মনে হচ্ছে অন্তিক কুহুকে বিরক্ত করছে। আসলে তো সেটা সত্যি করছে। স্পষ্ট রাগ ও ঘৃণারা কুহুর চারিপাশ ঘিরে আছে। সে বলেছে তো চাই না এই মানুষটার সাথে থাকতে, তাহলে কেন সে কুহুকে এসে এমন করে স্পর্শ করছে? শরীরের নড়াচড়া দেখে অন্তিক বলে, একটু শান্ত হয়ে বস, না হলে ধরে রাখবো। আর মামা চলেন, এটা আমার বউ রাগ করেছে তাই এমন করছে। এই, কে তোমার বউ? মনে রাখো, আমি এখন কোর্টে যাচ্ছি। রিক্সা টান দেয়। অন্তিক করুণ গলায় বলে, একটাবার আমার কথাটা শোন, ওই দিন কি হয়েছিল তুই বন্ধ করে দেখিসনি সবটা? আমি জানি না বা জানতে চাই না। আমি শুধু জানি আমার মনি নেই, কারণ ও ঠিক সময় কারো সাহায্য পায়নি। আমারও কষ্ট হয় কহু, মনে তো আমারও বোন। কুহু অপর দিকে ফিরে আর একটা কথাও বলে না। অন্তিক বলতে নেয়, ওই দিন আম্মু নিজ এই মামা থামান, এখানে নামবো। রিক্সা থামে। কুহু নেমে পড়ে অন্তিকের যাওয়ার পানে তাকিয়ে থাকে। কুহু অন্য একটা রিক্সায় উঠে বসে। অন্তিক বলে রিক্সায় ওয়ালাকে, ওই রিক্সার পেছনে যান। দুজনের গন্তব্য এক হয়, কোর্টে যাবে তারা। বিকেল বেলা রুমে বসে কাপড় চোপড়গুলো সুন্দর করে ভাঁজ করছিল তাশা। বাসায় দরজায় কারো ধাক্কার শব্দে হাতের কাপড়গুলো রেখে নিচে নামে। দরজা খুলতেই এক রাশ হেসে দেয়। তার বাবাকে জড়িয়ে ধরে ভালোবাসা বিনিময় করে। কেমন আছো আব্বু? আপুর কথা কি মনে পড়ে রে মা? এমন কেন বলো? প্রতিদিন তো কথা বলি, আর এই অবস্থা ছিল বাড়ির, তার উপর কলেজে সব ঝামেলায় এতদিন কথা বলতে পারিনি, জানোই তো। আদরে হাত বুলিয়ে দিলেও নিজের মেয়ের মাথায় তিনি। তোর খালা কই? তুমি এসে বসো, আমি খালামণিকে ডাকছি। বাবাকে বসিয়ে রোমানা বেগমের কক্ষে চলে যায়। ওনাকে ডাকতেই উনি এসে বসে তার বাবার সামনে। তোমরা কথা বলো, আমি আসছি। অতঃপর সে চলে যায় রান্নাঘরে। যেহেতু বিকেল বেলা, হালকা নাস্তা নিয়ে নেয় একটা ট্রেতে। অনেকদিন পর বাবাকে দেখলো সে। ট্রে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে ওনাদের একটু কাছে গিয়ে পা থামে। আমার মেয়ে আর রাখতে চায় না এখানে। আপনার মেয়ে ভাই, আমি কি বলতে পারবো বলেন? তবুও তো সে আমারও মেয়ে। ওর জন্য ভালো সম্বন্ধ এসেছে। ছেলে কানাডা থাকে, টাকা পয়সার অভাব নেই। আমি তো চেয়েছি আমার ছেলের বউ করতে। ছেলের বউ করতে হবে না। আপনাদের পরিবার দেখে এবার আর মেয়েকে এখানে রাখা সম্ভব নয়। হাতে ট্রে নিয়ে তাদের সামনে রাখে। তাশার বাবা তাশাকে বলে, বস, কথা আছে। অস্পষ্ট স্বরে তাশা বলে, আমি একটু আসছি। অতঃপর রমণী এক ছুটে সিঁড়ি বেয়ে নিজের কক্ষে চলে যায়। হাত হাতড়ে নিজের ফোন খোঁজে। আকাশের নাম্বারটা ডায়াল করে কয়েকবার কল দেয় সে। আকাশ ব্যস্ত কোনো এক ডিলারের সাথে কথা বলছে, তাই কলটা কেটে দিচ্ছে। আবার দেয়, তবুও ধরে না। এমন কয়েকটা কল দেওয়ার পরে ধপ করে বিছানায় বসে পড়ে। এখন যদি তার বাবা তাকে নিয়ে যেতে চায়, তাহলে কি হবে? বিয়ে দিয়ে দিবে তাকে? ভাবনার মাঝে ফোনটা বেজে ওঠে। তাশা তড়িৎ গতিতে রিসিভ করে। হ্যালো, এতগুলো কল কেন দিলে? রমণীর মুখে কথা নেই। সে
আকাশের শব্দে কান্না করে দেয়। হো হো করে কান্না করছে আর ফোপাচ্ছে। আকাশের মনে অজানা শঙ্কা কি হলো হঠাৎ করে। কি হয়েছে তাসু, এমন করছো কেন? আমার সাথে আর কত রাগ করে থাকবেন? আপু আমাকে নিতে এসেছে, আমি আপনাকে ছেড়ে যাব না। আকাশ স্বস্তির শ্বাস নেয় আর বলে, তাসু, এর জন্য কেউ এমন করে কান্না করে নাকি? যাও, আবার তো চলেই আসবে। তাসা আরো ফুপিয়ে উঠল। আমাকে নাকি এবার নিয়ে বিয়ে দিয়ে দিবে আকাশ। আপনাকে ছাড়া কি করে করব কাউকে বিয়ে? আকাশের মনে হয় আবারও সেই এক ভয় তাসাকে হারানোর। তবুও শক্ত হয়ে বলে, কেন? কিছুদিন আগেও তো এটা করতে চেয়েছিলে। আশা শান্ত হয়ে যায় আর নীরবে অশ্রু ফেলে আর মিনমিনিয়ে বলে, এত রাগ? আমি তাহলে চলে গেলাম, আর বিরক্ত করব না। এই কথাটা আকাশের একদম পছন্দ না, তাই বলে, চলে যাও। ওই দিন যেমন কবুল বলছো, আবারও বলে দিও। আমাকে কল দিয়ে নাটক করার কি আছে? বলেই কলটা কেটে দেয়। তাসা জেদ করে লাগেজ বের করে আর কান্না করতে থাকে লাগেজ গোছানো শেষ হলে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তার বাবা ও রোমানা বেগমের কাছে পাশে গিয়ে বসে পড়ে। রোমানা বেগম ওর মাথায় হাত রেখে হো হো করে কেঁদে দিল। আমার এক মেয়েকে তো আল্লাহ নিয়ে গেল, এখন আর এক মেয়েও নিয়ে যাবেন ভাই? তাসাকে দেখেই তো আমি আছি। তাসার বাবা বলেন, তাসা, মা শোন, এখন বাড়ি যেতে হবে। কিছুদিন পর এসে পরীক্ষা দিয়ে যাবি। তাসা তখন আকাশের ব্যবহারে অভিমান করে, তাই বলে। ঠিক আছে। অতঃপর অনেকটা সময় তারা কথা বললেন। তাসাকে তার বাবা বলল কাপড় গুছিয়ে নিয়ে আসতে চলে যাবে। তাসা নতজানু হয়ে গিয়ে গোছানো লাগেজ নিয়ে নিচে নামলো। রোমানা বেগম অনেক জোরাজুরির পরেও তাসার বাবা থাকতে বা খেয়ে যেতে রাজি হলো না। লাগেজ হাতে নিয়ে তার বাবার সাথে পা বাড়াতেই দরজা দিয়ে আকাশ প্রবেশ করে। যেহেতু দরজা খোলা ছিল, এক পলক তাসাকে দেখে হাতের লাগেজ দেখে চোয়াল শক্ত করে। ওদের পাশ কাটিয়ে বলে, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো আকাশ? আকাশ তাসার দিকে তাকিয়ে বলে। পানি দিচ্ছ না কেন? দেখো না আমি ক্লান্ত। তাসা তখনও কল্পনাও করেনি আকাশ তার বাবার সামনে এমন করে ঝাড়ি দিবে তাকে। শুকনো ঢোক গিলে তাসা। আকাশ বলে, আলহামদুলিল্লাহ মামা, আমিও ভালো আছি। আপনি নাকি তাসুকে নিতে এসেছেন? ওনারা একটু অবাক হয় আকাশের প্রশ্নে, কেননা আকাশকে তো তারা বলেনি। তাহলে হ্যাঁ বাবা, নিতে এসেছি। আচ্ছা, ভালো তো। অনেক দিন পরে তো ওর মনটা ভালো হয়ে যাবে। তাহলে বলুন, আমি কবে যাব ওকে আনতে? না আকাশ, যেতে হবে না। এখন থেকে ও আমার সাথেই থাকবে। আর ওর বিয়ে ঠিক করেছি, ছেলে ভালো। আকাশ আবার বলে এবার নরম স্বরে, তাসু, কি বললাম? পানি দাও। আর মামা, আপনি বসুন, বসে কথা বলি। তাসা পানি আনতে চলে যায় আর তার বাবা বলেন, না আর বসবো না, এখন যেতে হবে তো। মামা বসুন, কথা আছে আমার আপনার সাথে। আমার আম্মু তো নিজের জেদ ছাড়া কিছু বোঝে না, আর আমাদের ইচ্ছে অনুযায়ী কিছু বলেও না। আমি তাই নিজেই বলতে হবে, করতে হবে। বসুন আপনি। উনি বসলেন। তাসা এক গ্লাস পানির বদলে শরবত নিয়ে এসেছে। আকাশ ওটা খেয়ে নেয় আর তাসাকে চোখের ইশারায় বসতে বলে। মামা, ওকে যদি আপনার নিতে ইচ্ছে হয় তবে নিয়ে যান। আপনার মেয়ে, আপনি নিতেই পারেন, কিন্তু এ বাড়ির থেকে সারা জীবনের জন্য কোথাও যাবে না, কারণ ওকে আমি বিয়ে করতে চাই। রোমানা বেগম বিষম খায়, কেননা এক ভাইয়ের সাথে যার বিয়ে ভেঙেছে তার আবার অন্য ভাইয়ের সাথে বিয়ে, এটা কি করে হয়? এগুলো বলে না আকাশ, ওর বাবার ইচ্ছেতে ওর বিয়ে হতে দে। আকাশ তাসার দিকে তাকিয়ে বলে। তুমি কিছু বলো, যাবে নাকি থাকবে? তাসা রোমানা বেগমের দিকে তাকায়। আকাশ ঝাড়ি দিয়ে বলে, তোমাকে মায়া করে কথা বললে বুঝো না? ওনার দিকে তাকাও কেন? উনি আগেই এক মেয়ে আর এক ছেলেকে ধ্বংস করে দিয়েছে। তোমার কি মনে হয় এখনো ওনার সিদ্ধান্তকে আমি প্রাধান্য দিব? কিন্তু আমার মেয়েকে তো আমি তোমার হাতে
দেব না? চাষু কথা বলো না কেন? একটু আগে তো কান্নাকাটি করলে, এখন কি হলো? আমি কিন্তু এবার চলে যাব, তারপর মামা তোমাকে নিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আমি আকাশ ভাইয়ার কথা শুনবো। তাশা মাথা তুলে সবার দিকে তাকায়, তারপর কাপা কাপা কণ্ঠে বলে। আকাশ সুস্থির একটি নিঃশ্বাস নেয়, তারপর কাউকে মেসেজ করে দেয়। তাশার বাবা বলে, কি বলিস মা এগুলো? আমি তোর আব্বু, আমার সাথে যাবি না? মামা, ও ভয় পায় কেন এমন করে বলেন ওকে। চাষু বসো সোফায়, মামা সময় দিন। তাশা কথা বলে না, আকাশ বলে। এর মধ্যে দরজায় কড়া নড়ে, সবাই দরজার দিকে তাকাতেই অবাক হয়। ইনি এই দিনের সেই লোক যে অন্তিকার তিশার বিয়ের জন্য এসেছিলেন অনেক রাতে। আকাশ ওনাকে ডেকে সোফায় বসালেন। রোমানা বেগম বলে, আকাশ, তুই ওনাকে কেন এনেছিস? কেন, তুমি তো ওই দিন ডাকলে, আজকেও সেই কাজেই ডেকেছি। তফাৎ হলো ওই দিন অন্তিক ছিল, আজ আমি। তাশা তখন একদমই চুপ হয়েছিল। তাশার বাবা দাঁড়িয়ে বলেন, বললেই হলো। আমি আমার মেয়েকে এই বাড়িতে বিয়ে দেব না। যে ঘটনা এই বাড়িতে ঘটে, আমার মেয়েকে কি শান্তি দেবে তোমরা? মামা চিন্তা করেন কেন? আমার বউ আমি ছাড়া কেউ একটু কষ্ট দিয়ে দেখুক, কিন্তু পরিমাণ সময় নিব না তার জীবনে দুঃখের বন্যা বানাতে। তা তুমি তো নিজেই স্বীকার করেছো কষ্ট দেবে। আমি কেন আমার মেয়েকে বিয়ে দেব? আমার বউ আমি মারবো, বকবো, আদর করব, এটাই আমার কথা। ও ধরন বউকে ভালোবাসার, কিন্তু অন্য কারো কিছু আমার সহ্য হয় না। এখনই চাষুকে কেউ কিছু বললে সহ্য করতে পারি না। যদি বিয়ের পরে বলে, তখন কি করে করব? উনি চুপ হয়ে যায়। রোমানা বেগম বলেন, তুই তো চাচা শুরু করুন, মেয়ের বাবা ও রাজি। চাষু বসো, আজকে এমনি বিয়েটা করে নাও, পরে কোনো এক সময় বউ সেজো কেমন? লজ্জায় রমণীর গাল লাল হয়, কি বলবে সে বুঝতে পারে না। তবে মনের মধ্যে অজানা ভয়, রোমানা বেগম রাজি নয় এই বিয়েতে, তা স্পষ্ট ওনার মুখে। আকাশ বলে, বিয়ে করবে না তা মনে রেখো। ওই দিন তোমার মুখ থেকে কবুল বের হয়েছিল, তবু কিছু বলিনি। কিন্তু আজকে অন্য কারো কথা ভেবে যদি বিয়েতে রাজি না হও, কসম করে বলছি, তোমাকে আমি মেরে বাড়ি চাপা দিয়ে দিব, তবু অন্য কারো হতে দিব না। শেষের কথাটা জোরে ধমক দিয়ে বলে। তড়িৎ গতিতে গিয়ে বসে পড়ে আকাশের পাশে। বিয়ে সম্পন্ন হয় খুবই সুস্থ ও স্বাভাবিকভাবে। তাশার বাবা তাশাকে নিতে চাইলে আকাশ বলে, মামা কিছুদিন পরে আমি নিয়ে যাব। নিজের সিদ্ধান্তের ওপর ভরসা রেখে জীবনটা কাটাবে, যেন কখনো আফসোস করতে না হয়। চাইলে আমিও অমত করতে পারতাম, কিন্তু তোর খুশির চেয়ে বড় কিছু নেই। আকাশ ভালো ছেলে, ওর খেয়াল রাখবি। তিনি তাশার মাথায় হাত বুলিয়ে বলেন, থেকে যাও আজকে আব্বু। খালামুনির খেয়াল রাখবি। না রে মা, আজকে না, অন্যদিন থাকবো। ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তাশা। সবার থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন। রোমানা বেগম তাশার দিকে তাকিয়ে বললেন, ছোট্ট থেকে মানুষ করেছি, এখন কি বলবো? যা রুমে যা। লাগেজের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেয়, আর আকাশের দিকে করুণ চোখে তাকায় তাশা। আকাশ মুখ বাঁকিয়ে বলে, তাকে লাভ নেই, নিজে যেমন এনেছেন তেমন নিয়ে যান। মন খারাপ করে টানতে টানতে লাগেজটা উপরে তোলে তাশা। আকাশ সত্যি একটুও সাহায্য করলো না তার, শুধু তাকিয়ে থেকে নীরবে হাসলো। খুব কষ্টে লাগেজ নিয়ে নিজের রুমে এসে বিছানায় গা ছেড়ে দিল। উপরে সিলিং এর দিকে তাকিয়ে মুচকি হেসে দিল সে। বালিশ দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। আজকে হয়তো এটা কল্পনাতেও আনেনি সে। আকাশ যতই রাগ করুক, তাশাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারে না। আর সে তো জানে ওই দিন তাশার কোনো দোষই ছিল না। কোর্টে পৌঁছে বাহিরে বসে অপেক্ষা করছে কুহু কখন তাকে ডাকবে। প্রায় অপেক্ষার 30 মিনিট পরে তাকে ডাকা হয়। কক্ষে প্রবেশ করে একটা চেয়ারে বসতেই সামনে বসা লোকটি জিজ্ঞেস করে, 4 মাস থাকলেন, একটুও কি মায়া হয় না? আপনাদের আরো সময় নিয়ে ভাবা দরকার। পেছন থেকে ভারী কণ্ঠে কেউ বলে, আসবো?
অন্তিকের কণ্ঠ শুনে একটুও অবাক হয় না কুহু। সে জানে এখন দুজনকেই ডাকা হয়েছে। কক্ষে প্রবেশ করে বসে কুহুর পাশে। লোকটি একই কথা বলে। আপনাদের বিয়ের পরিস্থিতি আমি জানি, তবে এতগুলো দিন একসাথে থাকার পরে আপনাদের মনে হয় না একটু ভাবা দরকার? ভাবা হয়ে গেছে, ডিভোর্স চাই আমার। আমারও ভাবা হয়ে গেছে, আমি ডিভোর্স দিব না। ফাজলামোর একটা সীমা থাকা দরকার। যেখানে আমি ডিভোর্সও চাই, ওইখানে আমাকে জোর করে রাখার কোনো মানে হয় না। সামনে থাকা লোকটি বলে। কেন সংসার করতে চান না আপনি? কুহু কঠোর স্বরে শুধায়। বিয়ে হয়েছিল আমাদের 4 মাস পরে, প্রপার্টির কাগজে সই করে দিব। করা শেষ, এবার ডিভোর্স চাই। বিয়ে যে করেই হোক, আমি 2 বিয়ের দাগ নিজের গায়ে কাটতে দেব না। অন্তিকের কথায় তাচ্ছিল্য হাসে কুহু। এই জন্যই মায়ের কথায় দ্বিতীয় বিয়ে করতে গিয়ে আমার মনিকে কেড়ে নিলে। বিয়ে করার জন্য এতটাই মরিয়া ছিলে যে একটা বার নিজের ফোনটা চেক করলে না। কুহু, তখন আমার ফোন রুমে ছিল, আর মনির কথা আসছে কেন এখানে? তোমাকে দেখলেই আমার মনির কথা মনে পড়ে। আর কতটা মরিয়া হয়েছিলে তুমি যে ফোনটার কথাও মনে ছিল না। আফসোস, ভাই পেতেও কপাল প্রয়োজন হয়, যেটা মনির ছিল না। দেখুন, একটা সম্পর্ক তো এমনি ভেঙে দেওয়া সম্ভব নয়, তাই আপনারা আবার ভাবুন। কোনো ভাবাভাবি নেই, ডিভোর্স চাই। সই করে দিয়েছি, এটা অ্যাপ্রুভ করে দিন। আপনি বললেই তো হবে না, আপনার স্বামীকে মৌখিকভাবে এটা স্বীকার করতে হবে, আর সাক্ষী রেখে সাইন করতে হবে। একটু টিপসই দিয়েই কি ডিভোর্স হয়? সেটাই, হ্যাঁ, আমি মৌখিকভাবে স্বীকার করি না, আর এমনি তো টিপসইও আমার ইচ্ছেতে নেওয়া হয়নি। তাহলে আপনি কিসের ভিত্তিতে পেপারগুলো অ্যাপ্রুভ করতে বলছেন মিসেস শিকদার? তুমি যদি ডিভোর্স না দাও, আমি কিন্তু মামলা করতে বাধ্য হব। তা করতে পারিস, জেলে গিয়েও ডিভোর্স দেব না। আমি থাকতে তোকে অন্য কেউ চালাবে, তা হতে দেব কি করে বেচি? ওদের কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি বলে। কুহু তার কথার বিন্দু পরিমাণ মূল্য দিল না। সামনে বসে থাকা লোকটির উদ্দেশ্যে বলল। আপনি কাইন্ডলি আমাকে বলবেন কি করলে ভালো হবে, কারণ ডিভোর্স আমার চাই। অন্তিক এবার বিরক্ত হয়। কুহু, বলার আগেই কুহু বলে। কুহু বেরিয়ে পড়ে নীরব কক্ষ থেকে। অন্তিক ও লয়ারের সাথে অল্প কিছু বলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। পেচি দাঁড়া, এই পেচি। বলেই কুহুর হাত ধরে অন্তিক। সমস্যা কি তোর? এমন বানরের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছিস কোথায়? হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলে কুহু কণ্ঠে রাগ। সমস্যা কি তোমার? কথায় কথায় টাচ কেন করো আমাকে? আর বুঝতে পারো না আমি ডিভোর্স চাই? নাটক করো তুমি আমার সাথে, কিন্তু আমি করি না। আমার সত্যি ডিভোর্স চাই। এক নাগারে বিরতিহীনভাবে এতগুলো কথা বলে কুহু স্থান ত্যাগ করলো। অন্তিক করে যাওয়ার পানে তাকিয়ে মন ছোট করে। কুহুর রাগটা তো জায়েজই, কিন্তু ও কেন বুঝতে পারছে না? অন্তিক ওর জন্য এই 3টে শব্দ কখনো উচ্চারণ করতে পারবে না। শাকিলা বেগম খুবই যত্নের সাথে কুহুর মাথা আছড়ে দিচ্ছে। সামনে বসে নুসাইবা দেখছে। ফোন বাজতেই রিসিভ করে। জি বলুন, কে বলছেন? ভাবি কেমন আছেন? শিহাবের কণ্ঠ শুনতেই চোয়াল শক্ত করে কুহু। কল দিয়ে মনে করাচ্ছেন যে আপনি এখনো মুক্ত, আর আমাকে আপনার ব্যবস্থা করতে হবে? শিহাব ওর কথাই বলে। ইস ভাবি, আপনার যে কি কণ্ঠ, আপনাকে পেলে আমি সারা রাত। আর বলতে পারলো না কুহু, কল কেটে দিল। কানের থেকে ফোনটা মুখের সামনে এনে শিহাব বলে। বেবি, খুব তাড়াতাড়ি আমি তোমাকে চাই। হালকা আলোর কক্ষে এক অর্ধনগ্ন মেয়ে তাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে চুমু খেয়ে বলে। মেয়েটির চুলের ঘ্রাণ সুখে বলে। সারা জীবনের জন্য ভোগ করতে চাই। খুব তেজগুলো নিজের পিষে ফেলতে চাই। আদর করে চুলে বিচরণ করা হাত এবার এক থাবায় মেয়েটির চুল খামচে ধরে মুখ তুলে চোখে তাকিয়ে বলে শিহাব। ওকে আমি সারা জীবনের জন্য বন্দি করতে চাই, আর তুই বলিস ওকে মেরে ফেলবি? তোর মতো আমার রাতের চাহিদা মাত্র, আর নিজেকে কি ভাবিস? মেয়েটি শিহাবের দিকে তাকিয়ে ঠোঁট কাঁপে।
শিহাব পাত্তা না দিয়ে মেয়েটির সাথে ঠোঁট মিলিয়ে নিল। তারপর ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে মেতে উঠল এক নোংরা ও লালসার খেলায়। শিহাবের কল কাটতেই শাকিলা বেগম বললেন, কত শান্ত স্বরে বলে, কি ভুলতে বলো আম্মু? মনির মনির করুণ পরিণতি, মনির বাঁচতে চাওয়া, আমাকে মেসেজ করা, অন্তিককে মেসেজ করা, অবশেষে ওই জানোয়ারটাকে বিশ্বাস করে মনির ঠকে যাওয়া। আম্মু, মনি হয়তো নেই, কিন্তু ওই হারামির বাচ্চাকে আমি ছাড়বো না। তার কথার শেষে নোসাইবা বলে, জানি না কি করে কি করব, তবু হাল ছাড়বো না। আমি ওর শেষ দেখে ছাড়বো। যতদিন ওর অবস্থা মনির মতো করুণ হচ্ছে, ততদিন শান্তি পাবো না। বন্ধ কক্ষে তাশা ঘুমিয়ে আছে। নীরব পুরো কক্ষ জুড়ে কোনো শব্দ নেই। অপর দিকে নিজের রুমে এসে তাশাকে না দেখে তাশার রুমে গেল আকাশ। দরজাটা ভেড়ানো। একটু ধাক্কা দিয়ে ধীর পায়ে প্রবেশ করে আকাশ। বিছানায় গিয়ে তাশার মাথার কাছে বসে পড়ে সে। মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু সময় তাশার মুখের পানে তাকিয়ে থাকে সে। একটু ধাক্কা দিয়ে ধীর পায়ে প্রবেশ করে আকাশ। বিছানায় গিয়ে তাশার মাথার কাছে বসে পড়ে সে, মাথায় হাত বুলিয়ে দিয়ে। কিছু সময় তাশার মুখের পানে তাকিয়ে থাকে সে। একটু ঝুঁকে তাশার কপালে শক্ত একটা চুমু খায়। তাশা একটু নড়ে ওঠে। আকাশ মুচকি হাসে। এই মেয়েটাকে হানালোর ভয় সে। সেই তো কতগুলো বছর ধরে এই মেয়েটাকে নিজের করার প্রত্যাশা তার মনে। তাশা নড়ে চড়ে ওপাশ ফিরল। আকাশ কিঞ্চিত ভ্রু কুচকালো। একটু দেখতে দিল না মুখটা। মেয়েটা দিন দিন বেয়াদব হচ্ছে। তাশার পাশেই শুয়ে পড়ে সে। তাশার জামা ভেদ করে নিচে ঠান্ডা হাত দিয়ে কোমর স্পর্শ করলো সে। কোমরে ধরে এক টানে নিজের বুকের সাথে মিলিয়ে নিল তাশার পিঠ। গলার ভাঁজে মুখ গুজে চোখ বুজে নিল। কলেজ মাঠে এক একটা কোনায় বসে আছে কুহু। কত সময় এখানে প্রাণপ্রিয় বান্ধবীটার সাথে বসে থাকতো। কুহু একা একা বসে দূরে হাঁটতে থাকা মেয়েদেরকে দিকে তাকিয়ে আছে। হাত ধরে ধরে কত মজা করতে করতে যাচ্ছে মেয়েগুলো। মনির সাথেও কুহু এমন করে হাঁটতো আর মজা করত। মানুষ মনে হয় নিজের স্বামী মা বাবাকেও এতটা মনে করে না যতটা কুহু করে মনিকে। কেনই বা করবে না? সবসময় মনি ওকে সাপোর্ট করেছে। বিয়ের পরে ওকে সবার কটূক্তি থেকে বাঁচিয়েছে। এমনকি শেষ সময়েও কুহুর ভালোই চাইল সে। এত এত ভাবনার মাঝে কাঁধে কারো শীতল করা স্পর্শ পায় কুহু। মাথা তুলে তাকায় সে। সায়র তার পাশে বসে পড়ে আর বলে, একা একা কোয়েল পাখি? নীরবে জমিনের পানে তাকিয়ে বলে সে। এখন আর সাথী কই পাবো? সায়র কিছু সময় চুপ থেকে বলে, তোমার মনে হয় এখন নেই তো কেউ নেই। আশেপাশে অনেক মানুষ থাকে, তাদেরকে আপন করে নাও। তাকে তো পাবো না। সায়র মুচকি হেসে বলে, কালকে তো কোর্টে গেলে, তা অন্তিক কি বলল? ওর কথা কি বলবো? সে নাকি স্বইচ্ছে আমাকে ছাড়বে না। সায়র হো হো করে হেসে দেয়। তোমার খুব রাগ, কিন্তু কুহু মনে রেখো, সে কিন্তু বোন হারিয়েছে। তোমাকে হারালে নিঃস্ব হয়ে যাবে। আচমকা নুসাইবা এসে ধপ করে ওদের পাশে পড়ে। সায়র মুচকি হেসে বলে, কেন, বড়দের কথা শুনতে নেই পিচ্চি? সায়র ওর মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি পিচ্চি, এবার তোমাকেও বিয়ে দিয়ে দিতে হবে। এখন আরো সুন্দর লাগছে। বলতেই সামনে থেকে নুসাইবার কয়েকটা বান্ধবী তাকে ডাক দেয়। নুসাইবা বলে, দৌড়ে রমণী নিজের বান্ধবীদের কাছে চলে গেল। তার যাওয়ার পানে কুহু তাকিয়ে মুচকি হাসে। বয়স হলেও বাচ্চামো এই মেয়ের চায়নি এখনো। সায়র আবার বলে, কোয়েল পাখি সিদ্ধান্ত এমন নিবে যা তোমাকে পরে আফসোস না করায়, কারণ তুমি যা নিয়ে রাগ করেছো তা কিন্তু অন্তিকের জন্য ভালো ছিল না। ভাইয়া, আমি কি এতটাই খারাপ ও অবিশ্বাসী ছিলাম যে আমাকে বিশ্বাস করলো না? আর ওই পরিস্থিতিতে সে বিয়ে করতে চেয়েছিল। কুহু, তুমি কি একটাবার অন্তিকের কথা
শুনতে চেয়েছো সে কতটা একা এই মুহূর্তে? মামানির সাথে কথা বলে না, মনি নেই, আকাশও তেমন কথা বলে না, তার উপর তুমি ডিভোর্সের জন্য এমন করছো। তুমি কি সত্যি তাকে চাও না? যে আমাকে চায় না তাকে আমি কি করে চাইবো সায়র ভাইয়া? কে বলেছে সে তোমাকে চায় না? আমি এতটা অবুঝ নই। তুমি নিজেকে ম্যাচিওর ও বুদ্ধিমান মনে করো, কিন্তু তুমি দেখো আজ সব সামান্য অভিমানের জন্য কতটা কষ্ট পাচ্ছ দুজন। এগুলো শুনতে ভালো লাগে না, অন্য কথা বলুন। সায়র ফোঁস করে নিঃশ্বাস নেয়। সত্যি এই মেয়েটা একঘেয়েমি করে। তারপর ঠোঁটে দুষ্টুমি এনে বলে, আমি কিন্তু কখনো তোমাকে চাই, আমি কিন্তু এখনও তোমাকে চাই, কিন্তু তোমাদের সম্পর্কটা বেশ মিষ্টি, তাই নষ্ট হোক চাই না। ডিভোর্স হলে কিন্তু আমি তোমাকে উহু উহু না বলে বুঝাইতে পারব। সায়রের বাহুতে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, আপনি ওই অন্তিক প্যাঁচাটা সাথে থেকে দুষ্টু হয়ে যাচ্ছেন ভাইয়া, কিন্তু কি জানেন আমি তাকে ছাড়লেও কারো হওয়ার ইচ্ছে রাখি না। তার প্রতি অনুভূতিগুলো আমি বুঝতে পারি না, কিন্তু নিজেকে অন্য কারোর স্ত্রী বলা অসম্ভব। ভ্রু কুচকে ঠোঁট বাঁকায় সায়র আর মজার ছলে বলে, না মানে বুঝতেই পারছো, তার মানে অন্তিকের প্রতি তোমার ফিলিংস নেই। তুমিও বলো সারা জীবন আমি ফার্জ। বলার আগেই কুহু বলে ওঠে, ব্যাস, আর বলতে হবে না। ওই ফাজিলের থেকে দূরে থাকুন, আপনিও ওর মতো হয়ে যাচ্ছেন। ওর মতো হলে যদি আবারও হও তাহলে নির্দ্বিধায় আমি নিজেকে পরিবর্তন করে নিব। দেখুন, আমি কিন্তু ওর হতে চাই না। কার হতে চাও? কুহু আর কিছু বলে না। নীরব হয়ে চোখে হাসে সে। তার মনে কি আছে বোঝা যে ভীষণ কঠিন। সায়র বেশ কিছু সময় কুহুর চোখের দিকে তাকিয়ে চোখ পড়ার চেষ্টা করেও ব্যর্থ সে। আচানক সামনে মাঠ থেকে কুহুর পাশ কাটিয়ে একটা বল পড়ে আর অনাকাঙ্ক্ষিতভাবে কুহুর চোখে ময়লা পড়ে। চোখ টিপে বন্ধ করেও হাত দিয়ে ডলছে। সায়র তাড়াহুড়ো করে কুহুর কাছে গিয়ে ওর চোখে ধরে ফু দিতে লাগলো। কি অবস্থা, এরা কি দেখে খেলতে পারে না? আস্তে করে তাকাও আর চোখের পানি দাও। কুহুকে ছাড়তেই সজোরে কেউ সায়রের বুকে ধাক্কা দেয়। সায়র ছিটকে দূরে চলে যায়। অন্তিক কুহুর দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, আমি কাছে আসলে তো সমস্যা, ও কাছে আসছে সমস্যা হয় না? কুহু, তুই ভুলে যাস কেন এখনো তুই আমার ওয়াইফ? মাথা ঠিক আছে তোমার? আমার চোখে ময়লা পড়েছে। সেটা আমিও দেখছি, তাই বলে কি এখানে মানুষের অভাব যে ওকে ধরতে হবে? ওদের ঝগড়া হবে দেখে সায়র এগিয়ে এসে বলে, অন্তিক হঠাৎ এমন হয়েছে, আমি কাছে ছিলাম না তাই। আমি কথা বলছি তো সায়র, আর আমি দেখছি কি হয়েছিল। অতপর কুহুর দিকে ফিরে বলে, সমস্যা কি তোর? কখন থেকে কল দিচ্ছি, ব্লক করেছিস কেন আমাকে? তোমার সাথেই থাকতে চাই না। তোমার নাম্বার রেখে কি করব? কুহু, ভালো হচ্ছে না, এবার বেশি বেশি করছিস। সায়র বুঝতে পারে ওদের মাঝে কথা না বলাই ঠিক। সে তো ভালো মনে কথা বলছিল। এদের ঝগড়া হয়ে গেল আর টপিকও পাল্টে গেল সেকেন্ডেই। এদের বুঝিয়ে লাভ নেই। ভালো হতে হবে না। তোমার আমাকে নিয়ে না ভাবলে আমি খুশি হব, কারণ আমি লয়ারের সাথে কথা বলেছি, কয়েকদিনের মধ্যে তোমাকে নোটিশ পাঠাবো। তারপর ডিভোর্স না দিলে জেলে ঢুকাবো। অন্তিক চোয়াল শক্ত করে। সমস্যা কি, এই মেয়ের ভালো কথা বোঝে না? কটমট করে বলে অন্তিক। রাগ করে আছিস, রাগ করে থাক। যদি আমার কাছে আসতে ইচ্ছে না হয় আসতে হবে না, নিজের মতো থাক। তবু ডিভোর্সের জন্য লাভ হবে না, কারণ মরলেও আমার নামেই মরতে হবে, কারণ শেষ বিচারেও তোকেই আমি আমার স্ত্রী দাবি করব। অন্তিকের কথা শুনে কুহু মুখ ভেঙিয়ে বলে, আসছে বড় বড় ডায়লগ দিতে। দূরে গিয়ে মর, আগে মনে ছিল না? তুই ডিভোর্স দিলে আমি একটা ভালো লাইফ পার্টনার চুজ করব। তোর মতো সারা জীবন ভার্জিন থাকবো নাকি? আসছে। অন্তিক ওর কথায় আরো রেগে যায়। হাত ধরে টানতে টানতে কলেজ ক্যাম্পাসের মাঠ দিয়ে নিয়ে যেতে থাকে কুহুকে। সায়রও তাকিয়ে আছে। এদিকে নুসাইবা ওর বান্ধবীদের থেকে ছুটে এসে সায়রের কাছে দাঁড়িয়ে ওর কাঁধে হাত দিয়ে বলে, সায়র কাঁধ নইয়ে দেয় আর যার ফলে নুসাইবা একটু ঝুঁকে পড়ে। সায়র বলে, পিচি, তোমার দোয়াই ছন্দ হলো না। নুসাইবা বোকা হাসি দিয়ে বলে,
বলেই এক ছুট লাগাই আবার বান্ধবীদের কাছে। সায়র ভ্রুকুচকে মাথা দোলায়। দুই বোন পুরোই আলাদা, একজনের রাগ জেদ তো অন্যজনের বাচ্চামো। কুহুকে জোরপূর্বক রিকশায় বসিয়ে দেয় অন্তিক, আর এক হাত দিয়ে কোমর চেপে ধরে আছে। কুহু তো নাছোড় বান্দা, অন্তিকের সাথে যাবেই না সে। অন্তিকের বাড়ির সামনে এসে রিকশা থামতেই কুহু চেঁচিয়ে উঠে এবার। ভালো হবে না অন্তিক, আমি যাব না। কেন যাবি না? আমার বউ আমি বাড়ি নেব না? যখন তুমি অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছো ঠিক তখনই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। একদিন রাজি হয়েছে, সে পরের বারও হবে না, এতে কোনো গ্যারান্টি নেই। কুহুর কোনো কথা না শুনে অন্তিক ওকে কোলে নিয়ে নিল। আহ অন্তিক ছাড়ো বলছি, অন্তিক ছাড়ো বলছি আমাকে। আমি এতটা সময় কিছু বলিনি, কিন্তু এবার সত্যি আমার রাগ হচ্ছে প্রচুর। প্লিজ অন্তিক, এ বাড়িতে আমি মনিকে ভুলতে পারবো না, বারবার মনে পড়বে। এবার কুহু ফুপিয়ে কেঁদে দেয়। অন্তিক বলে, আমার কি কষ্ট হয় না? মনে কি আমার বোন ছিল না? আর ওই দিন আমি বিয়ে করতে রাজি ছিলাম, এটা কে বললো তোকে? তোকে ছাড়া আমিও থাকতে পারছি না এ বাড়িতে। না অন্তিক প্লিজ ছাড়ো, আমি যাব না প্লিজ। কুহুকে কোলে নিয়ে কোনো প্রকার সিঁড়ি দিয়ে নিজের রুমে যায় অন্তিক। তাশা আর রোমানা বেগম সেখানেই দাঁড়িয়ে ছিল ড্রয়িং রুমে। রোমানা বেগম ফোঁস করে বলে, কত বড় বেয়াদব হয়েছে ছেলেটা। এই মেয়েকে ছেড়ে দিলে কি হবে? আমার ছেলের জন্য কি মেয়ের অভাব? তাশার দিকে তাশা বিড়বিড় করে বলে, কুকুরের লেজ আর কিছু মানুষের স্বভাব কখনো পাল্টায় না। রোমানা বেগমও বিড়বিড় করে শোনে। কি বললি? কই খালামুনি, কিছু না তো। রুমে নিয়ে বেডে ছুঁড়ে ফেলে কুহুকে। কুহুর উপরে উঠে দুই হাঁটু দুপাশে দিয়ে কুহুর পেটের উপর চলে বসলো সে হাতগুলো উপরের দিকে বন্দি করে ওর মুখের উপর ঝুঁকে বলে, আমার কথা কেন শুনতে চাচ্ছিস না? কুহু, আমি কি এখন তোর পায়ে ধরবো? কুহু কথা বলে না। অন্তিক আবার বলে, তখন আম্মু পুরো সিচুয়েশন নিজের কন্ট্রোলে নিয়ে রেখেছিল। আমাকে আর তাশাকে। কুহু, মনি কি আমার বোন নয়? তাকে কি আমি ভালোবাসিনি? আমার কি পুড়ছে না? হ্যাঁ পুড়ছে, জানি আমার থেকে বেশি, কিন্তু ভুলটাও তো তোমাদেরই ছিল। ওই মহিলা কি করে কান্না করছিল সিঁড়ি দিয়ে আমাকে আনার সময়, ওনার মুখটা দেখে আমার গায়ে আগুন জ্বলে যাচ্ছিল। আর তাশাও তো ওই দিন শিহাব আর মনিকে দেখেছিল, তাহলে বললো না কেন? পরিস্থিতি। বুঝতে চাই না, আমাকে ছাড়ো। আমি এমন পুরুষের সাথে থাকতে চাই না যে মায়ের কথায় সব হারায়। আমি বলি না ওনাকে ছেড়ে দাও, আমি চেয়েছি সবাইকে তুমি ভালো করে রাখো। কখনো বউয়ের জন্য মা বা মায়ের জন্য বউকে অবিশ্বাস করতে নেই। আর এক পক্ষ নির্ণয় কখনো সঠিক হয় না। কেন কারণ আমি বুঝতে চাই না কিছু। আমার কানে সবসময় একটা অসহায় মেয়ের আর্তনাদ বাজে, যে নিজের ভাই ভাবি বান্ধবীর জন্য আশায় ছিল, বাঁচতে চেয়েছিল। কুহুর চোখের কার্নিশ বেয়ে টপ করে দুফোঁটা পানি পড়ে তার। অন্তিকের যে কম কষ্ট হচ্ছে তা নয়, কিন্তু কথাই আছে পুরুষ মানুষ নিজের কষ্টগুলো সহজে প্রকাশ করতে পারে না। তবুও অন্তিকের চোখ ছলছল। সে মনিকে হারিয়েছে, এখন কুহুকে হারাতে চায় না। কুহুর গলায় আলতো মুখ গুজে দেয় অন্তিক। কুহু অনুভব করে তরল কিছু। অন্তিকের ছলছল নয়নের অশ্রু এবার বাঁধ ভেঙেছে। কান্নারত চোখে কুহুর গলায় চুমু খাচ্ছে অন্তিক। কুহুর চোখ খিচে বন্ধ করে রেখেছে। কুহুর এই স্পর্শগুলো কেমন বিষের মতো লাগছে, আর মুচড়াচ্ছে সে। অন্তিক থেমে কুহুর মুখের দিকে তাকায়, কিন্তু কুহু অন্যদিকে ফিরে আছে। অন্তিক ছোট্ট থেকে চিনে কুহুকে। কুহু সহজে মানবে না ঠিক আছে, মানতে হবে না। আমিও কিন্তু আর রাগ ভাঙাবো না। বলেই হাতটা ছেড়ে দেয় কুহুর। হাতের বাঁধন ছাড়া পেতেই ধাক্কা দিয়ে অন্তিককে সরিয়ে দেয়। আর উঠতে নিলেই অন্তিক আবারও ওকে হ্যাঁচকা টান দিয়ে নিজের নিচে ফেলে দেয়। আর খুবই জোরপূর্বক কুহু ওষ্ঠদ্বয় দখল করে নেয়। যেহেতু কুহু আগে থেকেই রেগে আছে, আর তেমন হঠাৎ করে কুহুকে অন্তিক চুম্বন করাতে রাগে আর ঘৃণায় গা রিরি করে ওঠে। অন্তিককে নিজের সমস্ত দিয়ে ধাক্কা দেয় কুহু। অন্তিক ছেড়ে দিতেই কুহু চেঁচিয়ে বলে, একবার বললে শুনতে পাও না তুমি? কতবার বলবো আমি চাই না তোমায়? কোনো অনুভূতি কাজ করে না আমার। আর তুমি কি নাটক পেয়েছো? যখন তখন যা ইচ্ছে তাই করো।
আমাকে ছোঁয়ার আগে অনুমতি নিয়েছো আমার? বলেই উঠে দাঁড়ায় কুহু। আর কখনো আমাকে ছোবে না বলে দিলাম। আর হ্যাঁ, আমি কয়েকদিনে নোটিশ পাঠাবো। কুহু কক্ষ থেকে বেরিয়ে যায়। অন্তিক ওর পিছু। সিঁড়ি বেয়ে নামার সময় দেখতে পায় বাড়ির সবাই গম্ভীর হয়ে বসে আছে। তাদেরকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যেতে নিলেই আনিস শিকদার ডাক দেয় কুহুকে। কুহিলিকা, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। প্রায় অনেক বছর পরে কুহুর পুরো নাম ধরে কেউ ডেকেছে তাকে। কুহুর পা থামে আনিস শিকদার আবার বলে। কিরে, এদিকে আসতে বললাম তো। কুহু নিজেও জানে না কেন ওনার কাছে যায়। উনি কুহুকে নিজেদের সাথে বসিয়ে দেয়। ওনার কাণ্ডে সবাই হবাক হয়ে যায়। অন্তিক সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ে। আকাশ বলে, আব্বু, আশা করি বুঝতে পেরেছি। অবশ্য কারো সিদ্ধান্তের ধার আমি ধারি না। আমি তো আর অন্তিক না যে ভদ্রতা দেখাতে গিয়ে নিজের কাছের মানুষটাকে ছেড়ে দিব। তোমার ইচ্ছে তো হয়েছে, এটা আমি মানি। এতে তাশার আপত্তি নেই তো। নাকি ভয় সিদ্ধান্ত নিয়েছো তুমি, তাশা? তাশা চুপ করে বসে আছে, তার মুখে শব্দ নেই। কুহু হুট করে বলল, চাচা আমাকে কেন ডেকেছেন? সন্ধ্যা হলো বলে আমি বাড়ি যাব। তুই তো এবারে সদস্য, তোর জানা দরকার আকাশ আর তাশার বিয়ের বিষয়। জি, এই মুহূর্তে যখন ডিভোর্স হয়নি, পুরোপুরি আমি আপনাদের পরিবারের সদস্যই। কিন্তু এসব বিষয় আমি জানতে চাই না। আমাকে উঠতে দিন, কাজ আছে আমার। আসসালামু আলাইকুম। মহিলা মানুষের এত কিসের জেদ? আমার মেয়ের জন্য কি তার বেশি চলে? কুহুর ওনার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই। তার উপর এত খোঁচা দিয়ে কথা সহ্য হলো না। নিজের দোষে হারালেন তো, তাই গায়ে লাগে না। আসলে কিছু মানুষ কখনো পরিবর্তন হতে পারে না। আপনিও পারবেন না। একটা কাজ করুন, আপনার ছেলেকে বোঝান আমাকে যখন তখন টাচ না করতে, না হলে মলেস্টিং এর মামলা দিয়ে দিব। আর হ্যাঁ, আরও বুঝবেন, নোটিশ আসলে যেন সাইন করে দেয়। বলেই ওনাকে বলার সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ে। এগিয়ে এসে অন্তিক বিরক্ত হয়ে চোয়াল শক্ত করে কিছু বলার আগেই আকাশ বলে, অন্তিক, সন্ধ্যা হয়েছে, কুহুকে দেখ। সে কিন্তু ওর ক্ষতি করতে চায়। মাকে কিছু না বলে চলে যায় সে। আকাশ বলে, এনাফ আম্মু, আর করো না। ও বলতে পারো না বলে ওর ওপর চাপ সৃষ্টি করতে পারো না। তুমি বুঝো না কেন অন্তিক কুহুকে ভালোবাসে? শিকদার বলেন, সব তো উল্টে দিয়েছো। এবার ছেলেদের গোছাতে দাও, আমরা আছি কয়দিন। আমি শান্ত হতে পারলে তুমি পারছো না কেন? কারণ ও একটা বেয়াদব মেয়ে। আকাশ বলেন, এত কথা বাদ দাও। তাসু, রুমে চলো। আর কিছু শুনতে হবে না। বিয়ে হয়ে গিয়েছে, এবার বউ। আমার এত কথার মানে হয় না। তানিজ শিকদার বলে, হ্যাঁ, যাও। সারাদিন কাজ করে এসেছো, এখন এগুলো বাদ দিয়ে বিয়ে তো হয়েই গেল, ভালো করেছো। যাও, রেস্ট নাও। আকাশ উঠে দাঁড়ালেন। তাশা বসেই আছে, বিরক্তির কিঞ্চিত হৃদয়। তুমি কি রাজি হয়ে গেলে ওদের নিয়তে, অন্তিকের বাবা? হ্যাঁ, আর এটা নিয়ে আর কোনো কথা নয়। এক মেয়েকে হারিয়েছি, এবার কুহু আর তাশাকে না। আকাশ সিঁড়িতে দুপা রেখে মেজাজ দেখিয়ে শুধায়, তাসু, তোমাকে বলেছি আমার সাথে উপরে আসতে। আকাশ উঠে দাঁড়ালে তাশা বসেই আছে। বিরক্তি কিঞ্চিত ভ্রু কুচকায় আকাশ। রোমানা বেগম বলেন, আকাশ সিঁড়িতে দুপা রেখে মেজাজ দেখিয়ে শুধায়। ধমক খেয়ে তাশা এক লাফে দাঁড়িয়ে পড়ে আর এক দৌড়ে রান্নাঘরে প্রবেশ করে। আকাশ বিরক্ত হয়ে রুমে চলে যায়। বেশ অনেক সময় পার করে তাশা রুমে যায়। হাতে শরবতের গ্লাস আকাশকে এগিয়ে দেয়। আকাশ ফ্রেশ হয়ে মাত্র বসেছে বিছানায়। তারা শরবতের গ্লাস দিতেই ও অন্য পাশ ফিরে নিজের কাজ করতে থাকে। লাগবে না, যাও গিয়ে কাজ করো। তাশা বুঝতে পারে আকাশ রাগ করেছে, তাই আকাশের পাশে বসে পড়ে আর বলে, কি হলো? আপনি তো ক্লান্ত, শরবতটা খেয়ে নি। এই যে মিস্টার, আপনার দেখছি দিন দিন রাগ বেড়ে গিয়েছে। কিন্তু আর নয়, আমি কিন্তু এখন মিসেস শিকদার, তাই ভেবে চিন্তে রাগ দেখাবেন। আকাশ ওর কথা শুনে ঠোঁট উল্টে বড় বড় চোখ করে তাকায় আর বলে, বাবা, মিসেস শিকদার, তা মিসেস চলেন, আপনাকে আপনার প্রাপ্ত অধিকারটা দেই। অমিস আর কখনো রাগ করবো না আপনার সাথে। বুকের ভেতর কেমন ধুক করে ওঠে তাশার। আকাশের কথার ডাবল মিনিং ঠিক সে বুঝতে পেরেছে। তাই আকাশের জন্য আনা শরবতের গ্লাসটা সাইন টেবিলে রেখে আস্তে করে উঠে পড়ে। পিছন থেকে হ্যাঁচকা টানে তাশাকে আকাশে
তাশাকে আকাশের কোলে বসিয়ে দেয় আর এক হাতে শরবতের গ্লাসটা নিয়ে একটানে খেয়ে নেয়। তাশা থরথর করে কাঁপছে, গ্লাসটা রেখে আগের জায়গায়। নাক দিয়ে তাশার ঘাড় ঘষতে থাকে। তো মিসেস সিকদার, আপনি তো পুরো অধিকারের সাথে কথা বলেন, তাহলে আমার অধিকার কই? কাপা কাপা কণ্ঠে তাশা বলে, আমি তো মজা করি। কিন্তু আমি শরিয়াস জান, আপনাকে সম্পূর্ণ মিসেস সিকদার বানাতে চাই, আজকে নিজের করে নিতে চাই। এখন তো অনেক সময় রাত হতে, খাবারও খেলেন না। তাশা নিজেকে বাঁচানোর জন্যে নানান অজুহাত দিচ্ছে, কিন্তু আকাশ শুনছে কই তার কথা। তাশার জামা ভেদ করে নিজের হাত দিয়ে তাশার কোমর স্পর্শ করে আর তাশা শান্ত হয়ে যায়। তার নড়ার শক্তি নেই, দুহাতে কোমর ধরে তাশাকে কোলে নিয়ে নেয় আর দরজার দিকে পা বাড়ায়। গলায় মুখ গুজে রেখেছে। তাশা ফিসফিস করে বলে, পাগল হয়ে গিয়েছেন? হুম। আরে কেউ তো ঘুমালো না। উম কি হুম হুম করছেন ভাই? ছাড়ুন না, কাজ আছে আমার। মুখ তুলে তাশার দিকে তাকাই আকাশ। এক হাতে শক্ত করে ধরে অন্য হাতে দরজা লক করে দেয় আর বলে, কে ভাই তোমার? আমি সম্পর্ক সে এসেছি, আর তুমি ভাই বানাও আমাকে। কাজ করতে হবে না, আমার সেবা করো আগে। কিন্তু নিচে। কথা শেষ করার আগেই তাশার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল সে। চোখ খিচে বন্ধ করে তাশা। প্রথম কোনো পুরুষের এত গভীরে স্পর্শ লাগে তার গায়ে। চাইলেও বাধা দেওয়ার শক্তি নেই, অবশ্য ইচ্ছেও নেই। তাশাকে ওভাবেই কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আকাশ। তাশা উপরে উঠে ছোট্ট ছোট্ট চুমু খায় তাশার গালে, গলায়, আবারও গলায় মুখ লুকিয়ে কানের লতিতে আলতো চুমু খায় আর ফিসফিস করে বলে, মিসেস সিকদার, এত নড়াচড়া কেন করছেন? ভালোই তো বাসছি, ভয় এর কি আছে? চোখ খিচে বন্ধ করে তাশা অস্পষ্ট স্বরে বলে। আপনার লজ্জা করে না? প্লিজ ছাড়ুন। আকাশ তাশার কপালে চুমু খেয়ে বলে, উহ, বহু লজ্জাপতি। আমিও যদি লজ্জা পাই, তাহলে জীবনে বাপ হতে হবে না। তাশা লজ্জায় আকাশের বুকে মুখ লুকায়। আকাশ তাশার পরনের ওড়নায় হাত দিয়ে বলে, আমাকে দিবে তা শুনে দেখে, আমি চাই নিজের অপেক্ষায় সমাপ্তি করতে। তাশা নিজের হাতে আকাশের চুল খামছে ধরে নিচু স্বরে হয়ে বলে। বউ সাজাবেন না আমাকে? আকাশ মুচকি হাসে আর তাশার শরীরের ওড়নাটা ছুঁড়ে ফেলে আর গভীর চুম্বন করে বলে, সাজাবো, তার আগে আমার রঙে সাজাই। তাশা আর কোনো কথা বলে না। তারা মিশে যায় একে অপরের সাথে। এক পবিত্র সম্পর্কে তাদের মিলন হয়। কয়েক বছরের অপেক্ষার সমাপ্তি হয় আকাশের। তাশা নিজেকে সম্পূর্ণ নারী রূপে খুঁজে পায়। এদিকে কুহুর পিছু এসেও কুহুকে পেল না অন্তিক। কুহুর পিছু এসে দেখে কুহু নেই, হয়তো বাড়ির রাস্তায় গিয়েছে। এটা ভেবে সে কুহুর বাড়ির পথে হাঁটলো। হাঁটার গতি বাড়িয়ে দেয় সে, কিন্তু কুহু তো এত তাড়াতাড়ি হাঁটতে পারে না, আর রাস্তায় রিক্সাও নেই। তাহলে কোথায় এর এত জলদি? কুহুর বাড়ির রাস্তায় কুহুকে না পেয়ে সে নুসাইবাকে কল দেয়। নুসাইবা বলে কুহু বাড়ি যায়নি। তাহলে কোথায় গেল কুহু? কুহু তো রাত বিরেতে বিনা কারণে কোথায় যায় না। তাহলে আবারও উল্টো দিকে কুহুকে খুঁজতে লাগলো অন্তিক। এবার সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার ভয় হচ্ছে কোথায় গেল ওগুলো। রাস্তার পাশে ছোট একটা চায়ের টঙে গিয়ে জিজ্ঞেস করে সে। তারা বলে দেখেনি কাউকে। এটা কি করে হতে পারে? তাহলে কুহু গেল কোথায় কয়েক মিনিটের মধ্যে? তাহলে কি মনির মতো সুস্থ হতো না? সে ভাবতে পারছে না। অন্তিক মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে আর ভাবতে থাকে কোথায় যেতে পারে কুহু। আকাশের ফোনে কয়েকটা কল দিয়ে সে বন্ধ পায়, আর এই মুহূর্তে বাসায় গেলে কুহুকে খুঁজবে কে? তাই সে রাহাতের কল দেয়। কথা না বললেও প্রায় সবার সামনেই রাহাত সে। রাহাতও এত সময় এ নিশ্চিত হয়েছে। হাত ও মুখ বেঁধে কুহুকে বিছানায় ফেলে রাখা হয়েছে। চোখেও কালো থাপ্পড় দিয়ে বাঁধা। কুহু ছটফট করছে। কুহু শব্দ করছে, কিন্তু কারো কোনো সারা শব্দ সে পাচ্ছে না। হঠাৎ কর্ণপাত হয় কারো ভয়ঙ্কর ও বৈশাচিক কণ্ঠ। তেজস্মিনী ভাবি। রাত প্রায় গভীর, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু এদিকে এক নতুন জুটির নরনারী ক্লান্ত হয়ে একে অপরের সাথে লেপ্টে আছে। আকাশ আয়েশে তাশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে।
ক্লান্তি আর প্রথম কোনো পুরুষের গভীর স্পর্শে যুবতীর শরীর ব্যথায় জর্জরিত। এত সময় নিজেদের মধ্যে মত্ত থাকায় নিজের ফোনের কথা মনেই ছিল না। তাশাকে ওয়াশরুমে দিয়ে এসে আবারও বিছানায় শুয়ে পড়ে আকাশ। হাতে ফোনটা নিয়ে দেখতে পায় বন্ধ। বিছানার পাশে ফোনটা চার্জ দিয়ে মাথা এলিয়ে দিল বালিশে। কিছু সময় পর তাশা ওয়াশরুম থেকে এসে লজ্জামাখা মুখে তার সামনে এসে দাঁড়ায়। আকাশ ওর দিকে তাকিয়ে হাসে। তাশা লজ্জায় লাল হয়ে গিয়েছে, কিছু বলতে চায় কিন্তু পারছে না।